স্বাগতম সবাইকে প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। কেমন আছেন সবাই? আজকে আমরা মাদকাসক্তি এবং মানসিক রোগের সম্পর্কে আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত ধারণা আছে সে বিষয়ে কথা বলব এবং এই প্রচলিত ধারণাগুলো মোকাবেলায় পরিবারের কি ভূমিকা হওয়া উচিত এই বিষয়ে জানবো আম যার কাছ থেকে তিনি হচ্ছেন ঢাকা রিকভারি সেন্টারের সিইও এবং অ্যাডিকশন প্রফেশনাল খন্দকার গোলাম আহমেদ। স্বাগতম আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে মাদকাসক্তি এবং মানসিক রোগ নিয়ে আপনি কাজ করেন, আপনার যে সেন্টার সেখানে এই সেবাগুলো দেওয়া হয়। আম কিন্তু সমাজে তো আসলে অনেক ধারণা আছে, বেশ প্রচলিত অনেক রকম ধারণা আছে। সেগুলো ভুল আছে, শুদ্ধ বলব না, ভুল ধারণাই অবশ্যই। কি ধরনের ধারণা আমরা পাই এই প্রচলিত সমাজে মাদকাসক্তি বা মানসিক রোগ নিয়ে? ধন্যবাদ আপনাকে। আজকের টপিকটা যথার্থই। আ সামাজিকভাবে আসলে একজন মাদকাসক্ত ব্যক্তি হুম, অনেক দূরে সরে যায়। এমনিতেই একটা প্রচলিত ধারণা যে once an addict always an addict. হুম, এটা একটা সাধারণ ধারণা থাকে। একজন মাদকাসক্ত আচ্ছা, ব্যক্তি সে সবসময় মাদকাসক্তই থাকবে। পরিবার থেকে সামাজিকভাবে হুম, তাকে সেইভাবে আস্তে, আস্তে সে দূরে সরে যায়। আচ্ছা, আমরা ছোটবেলায় একটা কথা পড়তাম, "Hate the sin not the sinner." হুম, সো আমরা আসলে ভুলে যাই বা আমরা এটাকে সেই চর্চার মধ্যে আনি না যে মাদক আসক্তি বিষয় একটা মানসিক ব্যাধি। ইটস আ ব্রেইন ডিজিজ, ইটস আ ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ। জাস্ট লাইক এনি আদার মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশন, এংজাইটি যেরকম থাকে। তো আমাদের আসলে এই ধারণাটা জন্মানোই শুরু করে এই পরিবারের থেকেই এবং আচ্ছা, আমাদের সেলফ অ্যাওয়ারনেস এর জায়গা বলেন, পারিবারিক, সামাজিকভাবে আসলে সেই জায়গাটা আ আমরা কখনো তুলে ধরি না। কারণ যখনই একজন মাদকাসক্ত ব্যক্তি আমাদের পরিবারে থাকে, সেটা আমরা হাইড করতে চাই। ১ম জিনিস এটাই। হুম, তো সমাজের এই স্টিগমা যদি বলি, শব্দগুলো আসলে এর আগেও বলেছি কিছু, কিছু শব্দের সাথে আমরা প্রচলিত নই। তো কিন্তু আমরা পরিচিত হচ্ছি, পরিচিত হচ্ছি পরিচিত নতুন, হই নতুন আমরা শব্দে। এই প্ল্যাটফর্ম থেকে। তো এই স্টিগমা এইটা যেমন একটা once an addict and always an addict বললাম। আবার অনেক সময় আমরা বলে থাকি যে পারিবারিকভাবে ছোটবেলার থেকে আমরা তো খুব ভালো প্যারেন্টিং করলাম। তার তো কোনো কমতি রাখিনি। সো এটা নিশ্চয়ই তার নৈতিক অবক্ষয়। সো দিস হুম, ইজ নট আ মোরাল ডিফেক্ট অফ ক্যারেক্টার। আচ্ছা, ইটস আ ডিজিজ। সো এই ছোট, ছোট জিনিসগুলাকে আসলে আমরা সুস্পষ্টভাবে এড্রেস করি না। আর হুম, এই কারণে বিষয়গুলো আরো কমপ্লিকেটেড হয়। আর ঠিক অন্যান্য ব্যাধির মতোই আমরা কিন্তু খুব ওপেনলি কথা বলি বা পরামর্শ নিই। হুম, বা আমার সন্তান বা আমার প্রিয়জন যখন মাদকাসক্তি থাকে হুম। তখন তাকে নিয়ে কিন্তু আসলে আমরা সেই জায়গাটা খুব একটা কথা বলি না। কারণটা কি? ওই যে প্রচলিত ধারণা এবং হুম, প্রচলিত কিছু সমাজের কিছু স্টিগমাটাইজ সোসাইটিতে থাকে যে কি বলবে? আমি কি আসলে ভালো আ অভিভাবক অর্থাৎ প্যারেন্টিং করতে পারিনি আমার আচ্ছা, সন্তানকে? ওকে, মানে সেটা সন্তানের যে একটা ক্যারেক্টার ডিফেক্ট সেইভাবে তারা দেখার চেষ্টা করে। তারা হুম, কিন্তু অন্যান্য পার্সপেক্টিভ থেকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছেলের হয়তোবা আহ সমস্যা। সমস্যাটা যে একটা ব্রেইন ডিজিজ এটাই তারা অ্যাড্রেস করে না। এটাই হচ্ছে গিয়ে প্রাথমিক জায়গা যে জায়গায় আমরা খুব ভুল ধারণার মধ্যে থাকি। তখন তাদের আপনজনকেও বলতে পারে না। যখন ইটস টু লেট হুম, তখন দেখা যায় একজন ব্যক্তি যখন ফুল ব্লোন অ্যাডিকশন এ চলে যায়, হুম। পরবর্তীতে তাকে ট্রিটমেন্টের আওতায় আসতে হয়। তো আমরা আচ্ছা। যদি এই এই ট্রিটমেন্টের আওতায় আনার জায়গাটাতেও তো অনেক আ আ দেরি হয়, অনেক দ্বিধা কাজ করে। দ্বিধা কাজ করার ওইখানেও একটা বিশাল স্টিগমা কাজ করে যে হুম। অনেকেই মনে করেন এটা দ্বিধাগুলো কি? হ্যাঁ, ওটা আরো বড় স্টিগমা কাজ করে যে ঠিক। ট্রিটমেন্টে হলে তারা এটাকে আসলে ব্রেইন ডিজিজ হিসেবে চিন্তা করে না। মনে করেন ওই যে বললাম ক্যারেক্টার ডিফেক্ট, হুম, মোরাল ডিফেক্ট মনে করে যে একটা অভ্যাস। হুম। তাকে একটা আ চিকিৎসার কি আছে এখানে? চিকিৎসার একটা স্বল্প মেয়াদ হোক বা দীর্ঘমেয়াদ হোক হুম, দেওয়ার পরে তারা মনে করে এবং যেই প্রশ্নটা আমি সচরাচর সম্মুখীন হই হুম, যে আমার ছেলেটাকে ভালো হয়ে গেছে। আমাকে কিওর করে দেন। সো এই যে শব্দগুলোর সাথে আমরা আসলে পরিচিত না। এটা যে একটা ট্রিটেবল এটাকে ম্যানেজ করে আগাতে হয়। এটা ম্যানেজমেন্টের জায়গায়। সেই জায়গা থেকে তারা মনে করে যে এটা কিওর করে দেওয়ার জন্য। হুম, সো এইজন্য আমাদের অ্যাওয়ারনেস এর
সামাজিকভাবেও বেশ কিছু ঘাটতি আছে। সামাজিকভাবে আমরা যদি এই স্টিগমা নিয়ে একটু এগিয়ে এসে কথা বলি, প্রতিটা ট্রিটমেন্ট সেন্টার যেগুলো আছে সেখানে যদি কোনো পারিবারিক মিটিং, সভা বলি, সেখানে ডিসকাশন হয়, যারা ভর্তি আছে তাদের অভিভাবক বা অভিভাবক ছাড়াও যারা স্টেক হোল্ডার, বিকজ সে তো শুধু তার বাপ মার কাছে ফেরত যাবে না, ভাই বোন আশেপাশে যারা আছে সবাইকে নিয়েই তো সে তার পথ চলার গতি। তারাও যদি সেখানে আসেন এবং সেখানে যদি একটা পারিবারিক সভায় এরকম জায়গাগুলোকে স্টিগমা নিয়ে কথা বলা হয় এবং পরবর্তী সেবাগুলা কিভাবে প্রদান করা যায়, তার পথ কিভাবে সুগম করা যায়, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে এই জায়গা থেকে বের হনো সম্ভব। সুন্দর বলেছেন। আমি আবার আরেকটা দিকও একটু জানতে চাই আপনার কাছে। এটা যেমন বললেন যে হ্যাঁ, সমাজের মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে। পরিবার এভাবে ফিল করছে যে তাদের জন্য এটা একটা লজ্জাজনক ব্যাপার। যিনি আসক্ত বা যিনি একজন মানসিক সমস্যা নিয়ে ভুগছেন, তিনি জিনিসটা কিভাবে এক্সপেরিয়েন্স করেন? একজন আসক্ত ব্যক্তি এমনি একটা সাফারিং এর মধ্যে থাকে। হয়তোবা সাময়িকভাবে যখন শুরু হয়, হয়তোবা সে খুব একটা ইউফোরিয়া মুডে থাকে, খুব একটা আনন্দ মুড। বাট সে তখন আর মাদক ব্যবহার করে না, মাদক তাকে ব্যবহার করে। বিষয়টা কিন্তু এই পর্যায়ে চলে একটা যায়। সময় পরে। তখন কিন্তু সে মাদক নেওয়াটা আর এনজয় করে না। তার কাছে পুরো বিষয়টা খুব পেইনফুল এক্সপেরিয়েন্স থাকে। তখন কিন্তু সে আনন্দ করার জন্য আর মাদক গ্রহণ করে না। বেঁচে থাকার জন্য সে শুধু করে। কারণ তার কাছে মনে হয় একটা সময় আ তার আত্মবিশ্বাসের জায়গা, তার আত্মমর্যাদার জায়গা, তার এক্সিস্টেন্স জায়গাটা এমন অবস্থায় চলে যায় যে ঘুম থেকে উঠে সে মাদক না নিলে সে ফাংশন করতে পারবে না। তো তার কাছে কিন্তু ওই জায়গাটা আর থাকে না। সেই ইউফোরিয়ার মুডটা থাকে না। সো অলরেডি কিন্তু বুঝতে পারছেন সে একটা সাফারিং এর মধ্যে থাকে। তো এই সাফারিং এর মধ্যে যখন থাকে এবং সময়ে পরিবারের কাছ থেকে ওই ডিসট্যান্সটা চলে আসে। কমিউনিকেশনের জায়গা যেটা বললাম, ঘাটতি চলে আসে। দুইজন দুজনের যেই ব্রিজ করার জায়গাটা, ওটার দূরত্ব বাড়তে থাকে। বিশ্বাসের জায়গাটা অনেক বড় হতে থাকে। তো অবিশ্বাসের জায়গাটা তখন এমনভাবেই তৈরি হয়, তখন মনে করে যে ছেলে মনে হয় কখনোই ঠিক হবে না। আ তার সন্তান তাকে ট্রিটমেন্টে অনেকবারই দেওয়া যায়, ভাবে এটা কখনোই ঠিক হবে না। তো এখন যেই ছেলেটির মানে যিনি আসক্ত, জি, ছেলে বা মেয়ে যেই হোক, হুম, আম তিনি সাহায্য মানে তিনি যদি বোঝেন, বুঝতে পারছেন যে আসলে আমি এখন আর এনজয় করছি না। আমি মাদক নিচ্ছি না। মাদক আসলে আমাকে নেওয়াচ্ছে। এই আন্ডারস্ট্যান্ডিং কি তাদের আসলে এভাবেই হয়? আ আমি আমার অভিজ্ঞতার আলোক থেকে একটু বলতে পারি। জি। আ রিসেন্টলি একটা কেস স্টাডিতে আমি বলি, আমার কাছে একজন ছেলে ছিল, আ মানে এসেছিল সাহায্যের জন্য বছরখানেক আগে। বাট সে অনিচ্ছায় এসেছিল। তো অনিচ্ছা থাকতেও তার পরিবার তাকে হুম, ট্রিটমেন্টে চিকিৎসার আওতায় দিয়েছিল। হুম, তো সে পুরো চিকিৎসাটা কমপ্লিট করেনি। আচ্ছা। তার আগেই সে ওখান থেকে চলে যায়। তার ১ বছর পর তার পরিবারকে বলেছিলাম, ছেলেটার বয়স খুব যে বেশি তা না। হুম, বাট সেই অল্প বয়সে পরিবারও ঠিক বুঝে না যে ছেলেটাকে নিয়ে কি করবে। মানে সামাজিকভাবে, পারিবারিকভাবে সে এতটাই ব্যতিব্যস্ত এবং তাকে নিয়ে আ চিন্তিত, কোনো কিছু হলেই তাকে রিহ্যাব সেন্টারে দিত। আচ্ছা, আচ্ছা। তো দেখা যায় বারংবার কখনো ৩ মাস ৬ মাসের জন্য তাকে হুম, ট্রিটমেন্টে দিচ্ছিল। তো শেষবারের মতো তাকে বলেছিলাম, তার মাকে বলেছিলাম যে, "আর যেখানেই দেন ছেলেকে আর কখনো রিহ্যাবিলিটেশন প্রসেস বা ট্রিটমেন্টে দিয়েন না।" বিকজ ছেলেটা সেই জায়গাটা অবস্থান নাই। আচ্ছা। ছেলেটা ১ বছর পর আমার কাছে আসে। হুম, একদিন সকালবেলা একটা ফোন কল আসে যে, "আমি আপনার কাছে আসতে চাই" এবং সে আসলো। আসার পর তখন বলল যে, "ভাই আমি আর পারছি না। আচ্ছা। আমি এখন আর পারছি না। হুম, আমি মনে হয় এরকম কন্টিনিউ করলে আগামী ১ মাস পর আমার এক্সিস্টেন্স ও থাকবে না।" দারুণ। ঠিক এই জায়গাটা আমরা একটা পজ নিচ্ছি। একটা বিরতির সময় হয়ে এসছে। এর পরের অংশটা এসে শুনব। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে খন্দকার গোলাম আহমেদের সঙ্গে মাদক ও মানসিক রোগ নিয়ে সামাজিক ভুল ধারণা ও পরিবারের ভূমিকা এই বিষয়ের উপর। তো ঠিক যেখানটায় ছিলাম যে এই ছেলেটি ১ বছর পরে নিজে থেকে আপনার কাছে এসে সাহায্য চাইলো।
যে জি। তার আসলে অসুবিধা হচ্ছে মাদকের কারণে। জি। তো তার যেরকম একটা রিয়েলাইজেশন আসলো, হুম, এখন তার ইনসাইট ডেভেলপমেন্টের জন্য একটা সময় প্রয়োজন। হুম, তো আমি তার পরিবারের সাথে যোগাযোগ করার পরে পরিবারও খুব একটা বিশ্বাস করতে চাচ্ছে না যে ছেলে আমার কাছে এসেছে, স্বেচ্ছায় সে চিকিৎসা নিতে চায়। হুম, কারণ বারংবার যখন এরকম সে একাধিকভাবে সে পড়ে গিয়েছে, তো পরিবারের কাছে ওই যে বললাম কমিউনিকেশনের জায়গাটা ঘাটতি হয়েছে। এখানেও আরেকটা কিন্তু স্টিগমা কাজ করে। সেটাই হচ্ছে গিয়ে পরিবারের কথা হচ্ছে গিয়ে সে এখনো সেই ম্যানিপুলেশন করে। হুম, এখনো সে তার এই জায়গাটাকে হয়তোবা আ একটা আশ্রয়খানার হিসাবে নিচ্ছে। বের হয়ে আবার সে উৎপাত শুরু করবে। হুম, এবং প্রতিবারই আসলে এই ক্রনিক ব্রেইন রিল্যাপশন ডিজিজটাকে আমরা ফেইলিউর হিসেবে দেখি। হুম, এটা কিন্তু একটা স্টিগমাটাইজড ওয়ার্ড। ইটস নট আ ফেইলিউর, ইটস আ সেটব্যাক। আচ্ছা, আচ্ছা, ছেলে যখন দেখা যায় চিকিৎসা করে ফেরত আসছে, তার সাথে যে একটা সরাসরি কমিউনিকেশন করবে, ভালো-মন্দ জিজ্ঞেস করবে, "কেমন আছো? ভালো আছো?" যে টেবিলে কানা দিয়েছি, আসো একসাথে খাই। এই প্রসেসটাই কিন্তু ভুলে যায়। কারণ দীর্ঘ সময় ছেলে তো তার ঘরেই খাচ্ছে, বন্ধুদের সাথে বাইরে যাচ্ছে। হুম, তো সে কিন্তু নিজেও ভয় পাচ্ছে। ছেলেকে ডাকবে কি ডাকবে না বা হুম, কমিউনিকেশন কিভাবে করতে হবে। ছেলেও কিন্তু চায় মা আমাকে ডাকুক। আচ্ছা, হুম? তো এরকম খুব ছোট, ছোট ট্রিভিয়াল ম্যাটারস এ কিন্তু দেখা যায় এই কমিউনিকেশনের গ্যাপটা। হুম, একটা ছেলে যদি কখনো না শুনতে অভ্যস্ত না হয় ছোটবেলা থেকে, হুম, এখন ট্রিটমেন্ট থেকে বের হওয়ার পর হুম, সে তো নাটাই শিখে আমাদের ট্রিটমেন্ট সেন্টারে। এখন প কিভাবে না বলতে কিভাবে হবে। না বলতে হয়, ঠিক না? হ্যাঁ, এটা একটা খুব ক্লাসিক। এটা হ্যাঁ, যেকোনো ট্রিটমেন্টস এ কিভাবে না বলতে হয়। হ্যাঁ, এখন পরিবারকেও যখন না শেখানো হয় এবং পরিবারকেও বুঝতে হবে সে একদিনেই এটার পরিবর্তন শিখে হবে না। যাবে না। হ্যাঁ। হ্যাঁ, পরিবর্তন তো হবে দেখা না। যাবে তার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা, হুম, তারাও যখন না বলবে, নাটা কিভাবে অ্যাসার্টিভ ভাবে বলা যায়। হুম, তো তারা আবার যখন না বলে খুব রূঢ় ভাবেই নাটা বলে, যেটা আবার সে একসেপ্ট করতে পারে না। তো অনেকেই এসে বলে যে, "ছোটবেলা থেকে সবকিছুই আমি হ্যাঁ পেয়ে বড় হইছি। না শুনতে আমি অভ্যস্ত না।" হুম, তো যখন আমি ট্রিটমেন্টের ৪ দেওয়ালে থাকি তখন তো আমার সেই অপশনটা থাকে না। তখন আমি তো আপনাকে না বলার শেখানোটা শেখাচ্ছেন, আমি বলছি আপনার সাথে হ্যাঁ। হুম, বাট রিয়াল ওয়ার্ল্ড এ যখন এটা এপ্লাই করেন অর্থাৎ পরিবারের সাথে, সমাজের সাথে, ওই অ্যাডজাস্টমেন্ট এর জায়গায় পরিবারকে একটু বুঝতে হবে। হুম, সে কিন্তু না শুনতে অভ্যস্ত না। হুম, তো তাকে কিন্তু নাটাও একটু অ্যাসার্টিভ ভাবে বলতে হবে। হুম, তার ওই ইমোশনের জায়গাগুলোকেও একটু রিড করতে হবে। আচ্ছা। তো এই সব জায়গাগুলোতে যখন খুব একটা মিল না হয়, তখন কিন্তু আবার সেই আগের ব্যবহারিক জায়গাটাতে চলে যায়। পরিবারও যায়, সেই ব্যক্তিও যায়। আচ্ছা। তো ওটাকেই কো-অ্যাডিকশন বলা হচ্ছে যে তার সঙ্গে থাকতে, থাকতে তার যে সমস্ত বিহেভিয়ারাল ফিচার তার কিছু, কিছু রিফ্লেকশন এদের মাঝেও চলে আসে। একজন অ্যাডিক্টের সাথে যখন তার পরিবার থাকে, হুম, তার যেই ধরনের বিহেভিয়ারাল অ্যাট্রিবিউট, ক্যারেক্টারিস্টিক টাও কিন্তু তার মা বলেন, পরিবারের অন্য সবাই। পরিবারের সদস্য যারা বলেন, তাদের মধ্যে কিন্তু একটা রিফ্লেকশন থাকে। আচ্ছা। তো একজন মাদকাসক্ত ব্যক্তি যত সহজে তার স্বীকারোক্তির জায়গা আসে, এটা পরিবার কিন্তু এত সহজে আসে না। হুম, সে কিন্তু একটা ডিনায়াল মুডেও থাকে। হুম। তো তার সেই জায়গা থেকেও বের হওয়াটা খুব জরুরি। সো আচ্ছা, এখানে আরেকটা যেটা খুব ইম্পোর্টেন্টলি আসলে এই ডিসকাশন থেকে আসছিল আরেকটু পেছনে যদি যাই তাহলে সেটা ছিল এরকম যে যিনি আসক্ত তিনি যখন রিয়ালাইজ করেছেন তখন আসলে তার জন্য ট্রিটমেন্টটা বেশি কার্যকর, রাইট? আমি যতটুকু বুঝেছি আপনার কাছ থেকে। কারণ আপনি ওই ছেলেটির পরিবারকে এর আগে বলে দিয়েছেন যে এই মুহূর্তে রিহ্যাবিলিটেশন এর স্টেটে সে নাই। কারণ সে প্রত্যেকবার অনিচ্ছায় আসছে এবং নিজে থেকে হেল্পটা সিক করছে না। হুম, কিন্তু তারপরে যখন সে নিজে এসে হেল্প সিক করলো তখন আপনি আবার পরিবারের সাথে এই কমিউনিকেশনটা করলেন, হুম, রাইট? তো কারেক্ট। এই দুটার মধ্যে আসলে একটু পার্থক্যের অলরেডি আমরা বুঝেছি। একটু পার্থক্যের জায়গাটা যদি আবার বলেন যে উইলিংলি সে যখন চায় তখন কেমন হয়? আনউইলিংলি থাকলে কেমন? আনউইলিংলি যখন আসে তখন পরিবার একরকম ভাবে ইনস্ট্রাক্ট করা শুরু করে। ছেলেটাকে আপনি এতদিন রাখবেন, এটা করবেন, ওটা মানে তখন দেখা যাচ্ছে যেই কাজটা সে কখনো করতে পারেনি তখন আ আরেকজনের মাধ্যম দিয়ে করাতে চায়। ও ওকে। সো পুরা আসলে চিকিৎসা পদ্ধতির বিষয়টা হচ্ছে গিয়ে খুবই ডিফারেন্ট। উই ইউস দ্য এভিডেন্স বেসড প্রোগ্রাম, দ্য লাইফ ম্যানেজমেন্ট। হুম, তো সেখানে যদি আমি আমার মতামতের জায়গাটা দিই তো সেটা তো হবে না। বাট আমি আমার জায়গাটা প্রকাশ করতে পারি। হুম,
আর উইলিংলি যখন আসে, ওই যে বললাম আমাদের একটা স্টিগমা আছে যে ইটস নট আ সেটব্যাক, ইটস আ ফেলিয়ার। মাঝে মধ্যে মনে করি যে সে এই ধরনের আবার নতুন কোনো ম্যানিপুলেশন টেকনিক শুরু করেছে কিনা সাময়িকভাবে। তো তখন আবার পরিবার বিশ্বাস করতে চায় না, অবিশ্বাসের জায়গাটা জন্মায়। তাদেরকে বিশ্বাসের জায়গাটা জন্য তখন বলা হয় যে পারিবারিক মিটিং গুলোতে আসেন, সংযোগ করেন। তখন আসলে এই দূরত্বর জায়গাটা হচ্ছে ইটস লাইক আ ক্যাট অ্যান্ড মাউস। হ্যাঁ, সো একজনকে তো সেই জায়গা থেকে একটু সামনে আসতে হয়। ওকে। সো পরিবারের কিন্তু দিন শেষে পরিবার কিন্তু তার সন্তানকে ভালোবাসে, তার প্রিয়জনের কাছেই থাকে। সে যখন ট্রিটমেন্টে আসে, আমরা বলি ট্রিটমেন্ট থেকে বের হওয়ার পর ইউ গো অন আ রিকভারি জার্নি। রিকভারি জার্নি মানে এটা না যে সে শুধু মাদক মুক্ত হচ্ছে। তো এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে recovery means what you have lost. I did not only lose my family or my social status. আমি কিন্তু আমার সেলফ রেসপেক্টটা হারিয়েছি, আমার কনফিডেন্সটা হারিয়েছি, আমার সেলফ এস্টিম এবং আমার ভিতরে যে একটা অ্যাট্রিবিউটস থাকে, হিউম্যান কোয়ালিটিস, আই হ্যাভ লস্ট দোজ থিংস। সো সেগুলোকে রিগেইন করার জন্য তো আমার সময় লাগবে। And that এখন is called recovery. হ্যাঁ, শুধু আমার মাদক মুক্তি না। শুধু মাদক মুক্ত না। তো এই রিকভারি প্রসেসটা যদি আমি একা করতে পারতাম তাহলে তো আমার কাছে ছেলেটা দ্বারস্থ হতো না। তো সেটা আমার সাহায্য পেতে আসছে। আর আমি একা সাহায্য করতে পারবো না, আমার পরিবারের ওই সময় সাহায্য লাগবে। এক্স্যাক্টলি। সো ওইটাই আমরা চেষ্টা করি যে হলিস্টিক অ্যাপ্রোচ, শুধু ট্রিটমেন্টের একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা অ্যাডিকশন প্রফেশনাল বা দ্য প্রোগ্রাম ইটসেলফ, বাট দ্য ফ্যামিলি অ্যাজ এ হোল। সো পরিবারের চমৎকার জায়গা। বলেছেন। আরেকটা বিরতির সময় হয়ে এলো, আর বিরতি নিয়ে ফিরে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এখনই। ফিরে এসেছি আরো একটা ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে মাদক ও মানসিক রোগ নিয়ে সামাজিক ভুল ধারণা এবং পরিবারের ভূমিকা, এই বিষয়ের উপর খন্দকার গোলাম আহমেদের সঙ্গে। তো আমি খুবই ইন্টারেস্টেড এটা জানবার জন্য যে একটা আইডিয়াল রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিবেশ কেমন হওয়া উচিত? ধন্যবাদ। প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে। The perfection is in the mind actually. আইডিয়াল রিহ্যাবিলিটেশন যদি বলি যে পুনরায় তো তার হ্যাবিলিটেশনের জায়গাটা করা, যে এখন এনভায়রনমেন্ট একটু সুদিং হতে হবে, কোয়াইট অ্যান্ড কাম, বিকজ অলরেডি একজন মাদকাসক্তি ব্যক্তি তার ভিতরটা অনেক টার্ময়েলের মধ্যে থাকে। সো যদি একটু সেই জায়গাটা কাম অ্যান্ড কোয়াইট স্পেস হয় তাকে, সেই জায়গাটা আমি মনে করি পরিবেশটা ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেরকম বলি লাইফ ম্যানেজমেন্টের জায়গা, থেরাপিউটিক কমিউনিটি আছে, টিসি প্রোগ্রাম বলা হয়। সি দ্য হোল অ্যাপ্রোচ ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, মানে ট্রিটমেন্টের পরবর্তী যে হোয়াট ইজ ইউর গোল। দ্য গোল তো শুধু এটা না যে মাদক মুক্ত থাকা, যেটা বললাম মাদক মুক্ত হতে এসেছে, বাট রিকভারি লাইফ লিড করাটা একটু ভিন্ন জায়গার যাত্রা। তার বিভিন্ন এলিমেন্টস গুলো যদি ইনপুট করা হয় একটা রিহ্যাবিলিটেশন বা ট্রিটমেন্ট প্রসেসে, আই ফিল ইট বিকামস মোর আইডিয়ালিস্টিক টু আ পারসন। যেরকম যদি খেলাধুলার বিনোদনের একটা বিষয় থাকে, বিনোদন বলতে সুস্থ বিনোদন। তো কারণ আমরা অনেকেই জানি যে এই বিনোদনের জায়গা শুধু সোশ্যাল মিডিয়া বুঝলেই হবে না, বিনোদন হচ্ছে খেলাধুলা, যেগুলো আমরা আসলে অনেক সময় ছোট ছোট জিনিস ভুলে গেছি। ফিল্ডে খেলা, হ্যাঁ, সো ফুটবল হতে পারে, সুইমিং হতে পারে, ব্যাডমিন্টন, অর্থাৎ শারীরিক পরিশ্রমের যে জায়গাটা, এটা কিন্তু একজন মানুষকে হেলদি করে, তার মাইন্ডটাকে অনেক সুদিং রাখে। স্পিরিচুয়াল অ্যাসপেক্টে যদি বলেন, অনেক ট্রিটমেন্ট সেন্টারে নামাজ বাধ্যতামূলকও থাকে, যদি মেডিটেশনের ব্যবস্থা থাকে খুবই ভালো। যোগা ইজ ভেরি হেল্পফুল, ছোট কনফাইনমেন্টের মধ্যে যোগা প্র্যাকটিস করাটাও খুব ভালো। এর মধ্যে যদি মনোবিকাশের জন্য যদি আর্ট থেরাপি ইন্ট্রোডাকশন করা যায়, বা মিউজিক, মিউজিক ইজ ভেরি ভেরি হেল্পফুল। আই এম নট টকিং অ্যাবাউট গতানুগতিক মিউজিক, আই এম টকিং অ্যাবাউট দ্য সাউন্ড। অ্যাকচুয়ালি দ্য সাউন্ড থেরাপি হেল্পস আ লট। আমাদের দেশে এরকম ভাবে এরকম হয়নি, হয়তোবা কিছু ওয়েলনেস বা
রিট্রিট বলি, এরকম 2-3 দিনের প্রোগ্রাম হয়। বাট আর্ট থেরাপি আমার কাছে মনে হয় যে মানুষের মনের যেই রংটা সেটা কিন্তু বের হয়ে আসে। সেটা যেই রকমই থাক না কেন। তো একই ল্যান্ডস্কেপে আপনি আকাশের রং দিবেন কালো, কারণ আপনার মনটা এখন সেই মেঘলা আকাশ হয়ে আছে। আর আমার মনটা হয়েছে নীল। সো একই ল্যান্ডস্কেপে আমি কিন্তু মেঘের রং দিব নীল। সো এটা থেকেও কিন্তু অনেক ছোট, ছোট এলিমেন্ট গুলো বের হয়ে আসে। কথা বলার জায়গাগুলোও বের হয়ে আসে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলা becomes more idealistic আসলে। হ্যাঁ? সো এই বিকাশগুলা করা উচিত আসলে। মানে ইট শুড বি ভেরি থেরাপিউটিক, যেরকম ভাবে আপনি হ্যাঁ। বললেন যে পুরো প্রসেসটাই থেরাপিউটিক হওয়া উচিত। সেখানে যেমন গ্রুপ কোহেসিভনেস সেটা যেমন ইম্পর্টেন্ট, হুম, তেমনি নিজের ইন্টারনাল পার্টটাকে রেকগনাইজ করার জন্য যত রকম থেরাপির দরকার আছে, সেটা যোগা হোক, মেডিটেশন হোক, মিউজিক থেরাপি হোক, আর্ট থেরাপি হোক, আম, খেলাধুলা হোক, খেলাধুলা ইটস আ থেরাপি। জি। ফিজিক্যালি যখন আমরা খেলছি কিংবা যখন কোনো মানে মেন্টাল গেমও আমরা খেলি, একটা পাজলও হতে পারে একটা কিন্তু। পাজলও হতে হ্যাঁ, পারে। একটা পাজল ধরেন 1000 পিসের একটা পাজলও হতে পারে, সেটা নিয়ে হুম। করছে। হুম। সো স্ট্র্যাটেজিক গেমও হতে পারে। আমরা চেস খেলতে পারি ভিতরে। হ্যাঁ। সো বিকজ আমাদের ওই কগনিশনের জায়গা আমরা জানি, ওই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিক জায়গাগুলো অনেক সময় ব্লান্ট হয়ে গেছে। সো দ্যাট ক্যান বি অলসো আ ভেরি গুড থিং। আমরা যেমন পুল খেলি বা ক্যারাম বোর্ড খেলি, এটাও কিন্তু এক ধরনের স্কিল ডেভেলপ করে, ঠিক না? সো we hopefully would like to launch another thing that is hiking. হাইকিং। হ্যাঁ, হাইকিং বলতে একটা ট্রেকিং। সো এইটা I have spoke with few professionals, few people. The hiking কিন্তু একটা গ্রুপকে অনেক উজ্জীবিত করে, বিকজ ইউ আর ইন সাচ আ প্লেস যেখানে আপনার যে বিলঙ্গিংস আছে এছাড়া কিন্তু আর কিছু নেই। আপনি কিন্তু আপনার সম্পূর্ণ কমফোর্ট জোন থেকে বের হয়ে 4 জন বা 5 জন আপনারা হাইকিং এ যাচ্ছেন, এবং যেই বিলঙ্গিংস আছে ওটার উপর নির্ভর করেই আগামী 5 দিন বলেন, 10 দিন বলেন বা 15 দিন আপনার কিন্তু সার্ভাইভ করতে হবে। সো এই প্রোগ্রামটা আমরা লঞ্চ করব ঈদের পরে। তো এইটাও কিন্তু একটা সেলফ ডেভেলপমেন্টের জায়গা, একটা টিম ওয়ার্কের জায়গা এবং Yes. সার্ভাইভাল মুড। সার্ভাইভ। বিকজ একজন এডিক্টের সবচেয়ে বড় জায়গা হচ্ছে সার্ভাইভ করা। সো তার সার্ভাইভাল রেট যত হয়, তাকে যেই পরিবেশেই দিবেন হি উইল সার্ভাইভ, বিকজ সে অনেক কিছু সার্ভাইভ করেই আজকে এখানে আসছে। এক্স্যাক্টলি। এবং ডেফিনেটলি যে এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যখন জড়িত হয় তখন ওটা একটা ডোপামিন রাশ ক্রিয়েট করে, যে ডোপামিনটার জন্য আসলে সে অ্যাডিকশনে ছিল। রাইট। এখন আমি এইটা একটু আপনার সাথে সহমত, দ্বিমত না, বাট একটু সংযোগ করতে চাই। জি প্লিজ। আমার কাছে ডোপামাইন বিষয়টা হচ্ছে গিয়ে, ধরেন এই অনুষ্ঠানে আসছি আমি, অনুষ্ঠানে আসার পর যে টেলিকাস্টটা হবে সবাই দেখবে, সেটা থেকে আমার ডোপামাইন রিলিজ হচ্ছে যে আমি যে আসছি, এটা হচ্ছে গিয়ে আমার বিষয়। আমি ওই অনুষ্ঠানে আসার পথে যে এক্সাইটমেন্টটা, সেটা কিন্তু বেশি কাজ করে। অনুষ্ঠানটা দেখার পরে যেটা হবে সেটা অন্যদের। আমার ডোপামাইন রিলিজটা অনুষ্ঠানের সময় না, বাট আসার পথে। তো আমার এটা একটু ভিন্ন পার্সপেক্টিভে, যে আমরা যেই কাজই করি না কেন, কাজটা থেকে কাজের প্রিপারেশনটাই কিন্তু আমাকে ডোপামাইনটা দেয়। সো ওই হাইকিং বলেন বা আর্ট থেরাপি বলেন বা মিউজিক থেরাপি বলেন, যেই ধরনের এলিমেন্টই বলেন না কেন, আমরা যে একটা উদ্যোগ নিব, সেটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে বিষয়। সো আবারও সেই কথাটাই বলি যে ইটস নট অ্যাবাউট ফেলিয়ার। আমাদের সেটব্যাক হতে পারে, সো অ্যান অ্যাডিক্ট হতে পারে, বাট ইটস নট অলওয়েজ অ্যান অ্যাডিক্ট। সো এই ছোট ছোট জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ইট ইজ নট আ মোরাল ক্যারেক্টার ডিফেক্ট, ইট ইজ আ ডিজিজ। অ্যাড্রেস ইট, যে আমি একজন মানুষ, আমার ইমোশন আছে, সেই জায়গায় কোথায় কাজ করতেছি, বিকজ এটার একটা পেরিমিটারও আছে। আপনি কিন্তু একটা মানুষের মন খারাপও কিন্তু মাপতে পারবেন, আমার কাছে মনে হয়, যদিও কোনো থার্মোমিটার নাই, বাট কথা বললেই দেখবেন যে মনটা ভালো হয়ে যায়। সো আবার সো দ্যাট ইজ দ্য থিং। মানে কথা বললে বোঝা যায় যে মন খারাপের ইন্টেন্সিটিটা কেমন সে নিজেও বুঝতে পারে। যদি দেখা যাচ্ছে যে সে দ্রুত সেখান থেকে বের হয়ে আসছে, তার মানে ইন্টেন্সিটি কম। যদি দেখা যায় যে আসতেই পারছে না, তার মানে এটা অনেক ইন্টেন্স, আরো বেশি হেল্পের দরকার আছে। ডেফিনেটলি ডেফিনেটলি। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সরকারের কি ধরনের ভূমিকা থাকা উচিত?
আপনি যেরকম একটা আইডিয়াল পিকচার বললেন একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের, অফকোর্স ইট ইজ আ আইডিয়াল পিকচার, যেটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা হয়তো দিয়ে এখনো আমরা পেরে উঠিনি। সেখানে হুম। গভর্নমেন্ট কিভাবে হেল্প করতে পারে একটু যদি ছোট্ট করে বলেন। ওয়েল, I'm a very small person, so সেই পার্সপেক্টিভ থেকে আহ, আমার ব্যক্তিগত যে বিষয়টা আমি বলতে পারি যে দে ক্যান কাম আউট অ্যান্ড দে ক্যান নট অনলি মেক দ্য পলিসি, হুম, আরো প্রতিটা জেলাতে ওয়ার্কশপ, আচ্ছা, সেমিনার্স, ইটস নট অনলি র্যালিজ, আমরা এই জায়গায় কনফাইন না করে হুম, উই শুড স্পিক আউট। হুম, ঠিক আছে, রিকভারি ওরিয়েন্টেড। দেখেন, অনেক ছোট ছোট প্রোগ্রাম করা যায় যেটাতে হুম, মানুষ উদ্বুদ্ধ হয়। আমরা যেমন বলি না বিশ্ব তামাক দিবস, হুম। বা দেখা যায় যে ক্যান্সার বা বিভিন্ন সময় ছোট ছোট রান ম্যারাথন হয়। হুম। তো রিকভারি ওরিয়েন্টেডও কিন্তু আমরা এরকম কাজ করতে পারি। তার মানে অনেক বেশি প্রচারণার প্রয়োজন, অনেক অ্যাওয়ারনেস বেশি। প্রয়োজন, এবং একই সাথে অবশ্যই যদি গভর্নমেন্ট ফান্ডও ক্রিয়েট করে, স্পেস ক্রিয়েট করে, তাহলে Right. সেটা খুব হেল্পফুল। অনেক ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য। আশা করি দর্শকদের উপকার হয়েছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আমাদের সাথে থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।